এই যে বললেন যে মানে রহমতুল্লাহ সাহেব বললেন যে অনেকগুলো বিষয় আছে, এবং আপনি যে অভিযোগটা তুলেছিলেন যে জুলাইকে অনেকে মনে করেছে যে আচ্ছা ঠিক আছে শেখ হাসিনার পতন হয়ে গেছে, এটা আমাদের জন্য যথেষ্ট, কিন্তু বাকিগুলো নেননি। সেটা কারণ হিসেবে তিনি বলছেন যে আসলে এই বন্দোবস্তের জন্য তো একটা নির্বাচিত সরকার এসছে এবং তাদের উপরেই তো আসলে উচিত বিরোধী দলের ভরসা রাখা। ধন্যবাদ। না 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 না, বিষয়টা এরকম না। নির্বাচিত সরকার এসছে তাদের উপর ভরসা রাখা বিষয়টা তার, আমি ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে আপনি নতুন বন্দোবস্ত করতে গেলে এটা রায়টা দেবে জনগণ। আপনি নির্বাচনের সময় আপনি জনগণের কাছে যাবেন। আমার 9 মাস বা 1 বছর ধরে আলোচনা করা, তারপরে টেবিলের মধ্যে যাদের কোনোদিন নির্বাচিত হওয়ার কোনো সুযোগ ছিল না, হয়ও নাই, এখনো হয় না, ভবিষ্যতে হবে না, তারা তো জনগণের এই মেটাগুলো নির্বাচন করতে পারে না। জি, জি, আসলে দেখেন, আমি শুরুতেই যে কথাটা বলেছি, 24-এর বিপ্লব, 24-এর অভ্যুত্থান শুধুমাত্র সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না আমার কাছে। আপনি চিন্তা করেন তো, একজন রিক্সাওয়ালা যে কোনো রাজনীতি করে নাই, সে কোন কারণে কি জীবন দিয়েছে? কারণ সে প্রতিটা পদে পদে বৈষম্যের শিকার হয়েছে। সে চেয়েছে 54 বছরে গুণে ধরে বাংলাদেশকে পরিবর্তন করতে। একজন মা যে উত্তরায় 3 দিনের বাচ্চা নিয়ে গুলিবিদ্ধ হয়েছিল, কিংবা শহীদ ইব্রাহিমের কথা চিন্তা করেন যে 5 বছরের একটা বাচ্চাকে জীবন দিয়েছে, কিংবা ইংলিশ মিডিয়ামের একটা বাচ্চা, কিংবা মাদ্রাসার একটা ছেলে কেন রক্ত দিয়েছে? তাতে কোনো রাজনৈতিক অভিলাষ ছিল না। এই মানুষগুলো তার যার যতটুকু বয়স হয়েছে ততটুকু দেখতে পেয়েছে যে রাষ্ট্রের প্রতিটা রন্ধে রন্ধে যে বৈষম্য, এই বৈষম্যগুলো আমাদের মুক্ত হওয়া দরকার। 9 বছরের এরশাদের পতনের পরে 91-এর রাজনৈতিক প্রেক্ষাপট, আর 91 থেকে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছিল 2026 সালে এসে এই 35 বছর পরে বাংলাদেশ 17 বছর যে বিচারহীনতা ছিল, সেখানে দাঁড়িয়ে এক প্রেক্ষাপট নয়। কারণ 91 আন্দোলন ছিল যত বেশি না আমজনতার, তার চেয়ে বেশি ছিল 15 দলীয় জোট, 7 দলীয় জোট, 5 দলীয় জোটের একটা যুগবদ্ধ আন্দোলন ছিল, যার ধারাবাহিকতা কিন্তু এরশাদের পতন হয়েছিল। অবশ্যই সেখানে বাইরে কিছু ছিল, কিন্তু 24-এ যে আন্দোলনটা ছিল, সে আন্দোলন ছিল একটা গণ আন্দোলন ছিল। এবং গণ আন্দোলন একদিকে যেমন সরকারের হাসিনার পতন চেয়েছে, অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্রের দীর্ঘ সময় থেকে চলা যে সমস্যাগুলো রয়েছে, বৈষম্যগুলো, সেই বৈষম্য তার সমস্যার সমাধান চেয়েছে। আজকে দেখেন, একটা দুনিয়ার ইতিহাসে যদি তাকান, ফ্রেঞ্চ রেভলিউশনের দিকে তাকান, ফ্রেঞ্চ রেভলিউশন হওয়ার পরে কিন্তু 10 বছর সময় সে রাষ্ট্রের স্টেবল হতে, তারপরে কিন্তু আজকে ফ্রেঞ্চ রেভলিউশন আজকে আমাদের কাছে এক্সাম্পল হয়েছে। আপনি 47-এর কথা চিন্তা করেন, 47-এ কিন্তু দীর্ঘ 190 বছরের লড়াইয়ের পরে আমরা যে ভূখণ্ড পেয়েছিলাম, সেখানে কমটা বলতো এক সময় যে আমাদের সেই স্বাধীনতা আমরা পাই নাই, আজাদি পাই নাই। 71-এ কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম। 1 বছর পরে কিন্তু আবার বাংলাদেশের ইতিহাস পাল্টে যাওয়া শুরু হয়েছে। 71 থেকে 74 ইতিহাসগুলো আমরা জানি। আজকে বিপ্লব হয়েছে, এই বিপ্লবকে অনেকে বেহাত বিপ্লব বলেছে, কিন্তু এই বিপ্লবটাকে তখনই সাকসেস হবে যখন আমরা বিপ্লবের স্পিডগুলো আমরা সত্যিকার ইমপ্লিমেন্ট করতে পারবো। আমি মনে করি যে দেখেন, সরকার যে 18 মাস সময় পেয়েছিল, 18 মাস সরকার কি ভালোভাবে কাজ করতে পেরেছে? অবশ্যই সরকারের উপদেষ্টা পরিষদে জুলাইকে লালন করে না এমন অনেকে আমরা দেখেছি। সেটা আমাদের ব্যর্থতা ছিল, রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা ছিল যে এই ধরনের মানুষগুলো আজকে সেখানে উপদেষ্টা হিসেবে এসেছে। আমরা যদি একমত থাকতে পারতাম হয়তো বা নাও আসতে পারতো। কিন্তু এই যে 18 মাস, আপনি কমপক্ষে 250 থেকে 300 আমরা দেখেছি, 2 দিন পর পরই আপনার কি বলে প্রতিদিনই ধরা যেতে পারে। পুরো সময়টা আপনার যমুনার সামনে আন্দোলন দেখেছি আমরা। সরকার কোনটা সামলাবে, দেশ গোছাবে না, এদিকে আসবে। এরপরে কিন্তু দীর্ঘ সংলাপের পরে কিন্তু আমরা 13 নভেম্বর 2025 সালে সকল রাজনৈতিক দলগুলো একসাথে এসে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ আমরা দেখতে পেয়েছি। সেখানে আমরা সবাই স্বাক্ষর করেছি এবং আমরা সবাই একমত হয়েছিলাম
যে একটা গণভোটের মাধ্যমে রাষ্ট্রের পরিবর্তন হবে, এবং গণভোটে কি থাকবে সবকিছু এখানে আছে। গণভোটে কি হয় সরকার পরিবর্তন হবে, 6 এবং 7 নম্বর ধারে সেগুলো বলা হয়েছে যে গণভোটের পরে যদি বিজয় হয় তাহলে কিভাবে সরকার গঠিত হবে। একটা আপনার দুইটা শপথ হবে, এই দুইটা শপথ পর 180 দিনের মধ্যে এই নির্বাচিত এমপিরা 180 দিনের মধ্যে নতুন সংবিধান করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করে তারপরে সেটা বিলুপ্ত হয়ে যাবে। এভাবে রাষ্ট্রে ভাগাভাগি হবে, রাষ্ট্রের যে মৌলিক সংস্কারগুলো ছিল এই সংস্কারগুলো হবে। সেগুলো হয় নাই বলেই তো আজকে সমস্যাগুলো লেগে যাচ্ছে। সেগুলো সমস্যা হয় না বলে তো বিরোধী দল আজকে সমালোচনা করছে। আমি তো মনে করি সরকার সৌভাগ্যবান, এমন কিউট বিরোধী দল পেয়েছে বাংলাদেশ ইতিহাসে আমরা দেখেছি কিনা। এই যে ধরেন একটা বাজেট চলে গেল, বাংলাদেশে আমরা কখনো দেখি নাই যে বিরোধী দলগুলো ছায়া বাজেট দিচ্ছে, সরকারকে সহযোগিতা করছে। অফকোর্স সরকার অনেক জায়গায় ভালো রেসপন্স করছে বিরোধী দলের জায়গাতে, যেমন সরকার বিরোধী দলে একই সাথে সমালোচনা করার চেষ্টা করেছে কোন কোন জায়গাগুলো গ্যাপ রয়েছে, এই গ্যাপগুলো কি ফিল আপ করা যায়, বিরোধী দল বলার চেষ্টা করছে, সরকার অ্যাকসেপ্ট করার চেষ্টা করেছে। আমরা যদি দুইটা গ্রুপের ঐক্যমতের ভিত্তিতে আমরা যদি জুলাইয়ের এই ধারাগুলোকে বাস্তবায়ন করতে পারতাম, আমি মনে করি এই বাংলাদেশের জন্য, আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য, সকলের জন্য অনেক বেশি ভালো হতো।